হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। তো আজকে আমরা দেখব পাকিস্তান এবং বাংলাদেশ। ৫৫ বছর পরে বাংলাদেশ এত আইনতি করেছে, পাকিস্তান কেন করেনি? আজকে এই ভিডিওটির উপর আমরা দেখব কি কারণ রয়েছে, কি কি কারণে পাকিস্তান অনেক পিছনে রয়েছে বাংলাদেশ থেকে। তাহলে আজকের ভিডিওটা শুরু করি। শুরু করার আগে অবশ্যই আমাদের চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো। আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক টাইক দিয়ে আমাদেরকে উৎসাহিত করো। তাহলে চলো আজকের ভিডিওটা শুরু করি। বিগত ৫৫ বছরে বাংলাদেশ থেকে পাকিস্তান পিছিয়ে গেল কেন? যে শক্তিধর দেশটি ১৯৭১ সালে বাংলাদেশের সমস্ত রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট, রেল সড়ক, পোর্ট ধ্বংস করল, বিমান, জাহাজ, সোনা, রূপা সমস্ত সম্পদ লুট করে নিয়ে গেল, ৭.৫ কোটি বাংলাদেশির জন্য ব্যাংকে মাত্র $18 রেখে গেল, সেই বাংলাদেশ এগিয়ে গেল পাকিস্তানের থেকে। বন্ধুরা, আজকের ভিডিওতে ৫৫ বছর পর বাংলাদেশ এবং পাকিস্তানের বর্তমান অবস্থান নিয়ে বিস্তারিত কিছু তথ্য তুলে ধরব। তার আগে আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার জন্য অনুরোধ করছি। বিভিন্ন আন্তর্জাতিক তথ্যে দেখা যাচ্ছে যে মানব সম্পদ উন্নয়নে বাংলাদেশ ১৩৩ আর পাকিস্তান ১৫৪তম অবস্থানে অবস্থান করছে। এক্ষেত্রে বাংলাদেশ পাকিস্তানের থেকেও ২১ ধাপ এগিয়ে রয়েছে। বিশ্বের শান্তিপূর্ণ দেশগুলোর ২০২৪ সালের তালিকা অনুযায়ী বাংলাদেশের অবস্থান ৯৩তমতে, আর পাকিস্তান অবস্থান করছে ১৪০ নম্বরে। এই তালিকাতেও ৪৭ ধাপ পিছিয়ে আছে পাকিস্তান। দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে বাংলাদেশের অবস্থান শান্তিতে ৩ নম্বরে আর পাকিস্তানের অবস্থান ৬ নম্বরে। বন্ধুরা, দারিদ্র্যের হার বাংলাদেশে ২১.৮% আর পাকিস্তানে ২৪.৩%। গড় আয়ু বাংলাদেশে ৭২.৬ আর পাকিস্তানে ৬৭.৩ বছর। হত্যার হার বাংলাদেশে প্রতি লাখে ২.৫ জন আর পাকিস্তানে ৪.৪১ জন। প্রত্যাশিত শিক্ষা বছর বাংলাদেশে ১১.৬% আর গড় শিক্ষা বছর ৬.২% এবং পাকিস্তানে প্রত্যাশিত শিক্ষা বছর ৮.৩ এবং গড় শিক্ষা বছর 5.২। মাথাপিছু আয় বাংলাদেশের যখন $১৮৫৬ তখন পাকিস্তান ছিল মাত্র $১২৮৫, যা বাংলাদেশের তুলনায় মোট $৫৭১ কম। আশ্চর্যের ঘটনা হলো মাথাপিছু আয় ১৯৭১ সালের পর পাকিস্তানে মোট ১৪ বার কমে গেছে, যা বাংলাদেশে কমেছে মাত্র ৯ বার, তবুও ২ বার খুবই সামান্য। ডলারের সঙ্গে মুদ্রা বিনিময়ে দেখা যায় $১ সমান বাংলাদেশের ১১৯ টাকা আর পাকিস্তানের ২৭৮ পাকিস্তানি রুপি। বৈদেশিক মুদ্রার রিজার্ভে বাংলাদেশের $১৮.৩২ বিলিয়ন আর পাকিস্তানে রয়েছে মাত্র $১৪ বিলিয়ন। অথচ তাদের লোক সংখ্যার চেয়ে আমাদের লোক সংখ্যা ৪ কোটি কম। ১৯৭১ সালে পাকিস্তানের লোক সংখ্যা ছিল ৫.৯৭ কোটি আর বাংলাদেশের ৬.৫৫ কোটি। আজ বাংলাদেশের ১৬.৫৮ কোটি আর পাকিস্তানের ২১.২৪ কোটি। জনসংখ্যা নিয়ন্ত্রণে বাংলাদেশের গর্ভনিরোধক ব্যবহারের হার সিপিআর হচ্ছে ৬৭%, যেখানে পাকিস্তানে মাত্র ৫০%-এরও নিচে। পাকিস্তানের তুলনায় উৎপাদন করে বাংলাদেশ বিশ্বের দ্বিতীয়তম গার্মেন্টস রপ্তানিকারক দেশ হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। এখন আপনার মনে প্রশ্ন আসতেই পারে, তাহলে ৫৫ বছরেও পাকিস্তানের এমন হাল কেন? এর অনেক ব্যাখ্যাও হতে পারে, যেমন রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, এমনকি ধর্মীয়। রাজনৈতিক ব্যাখ্যার ক্ষেত্রে হয়তো সকলে এক বাক্যে বলবেন যে পাকিস্তান এমন একটি দেশ যা জন্ম থেকেই জ্বলছে। সেখানে মানুষ গণতন্ত্র দেখেনি বললেই চলে। দশকের পর দশক ধরে সামরিক শাসন চলছে। গণতন্ত্রের নামে যে ছিটাফোঁটা আছে তাও মূলত বলা যায় মিলিটারি গাইডেড ডেমোক্রেসি। তখন অনেক বিশ্লেষক, বিশেষ করে ভারতীয় বিশ্লেষকরা আবার এই ধারণা পোষণ করতেন যে পাকিস্তানের যে হাল হয়েছে বাংলাদেশেরও অদূর ভবিষ্যতে সেই হাল হবে। তবে পাকিস্তান থেকে বাংলাদেশের রাজনৈতিক অবস্থা অনেক অনেক গুণে ভালো ছিল এবং বর্তমানেও তা ভালো রয়েছে।
পাকিস্তানের বৃহত্তম এলাকা যেমন সিন্ধু বেলুচিস্তান এবং খাইবার পাখতুনখোয়া প্রদেশ মূলত পাঞ্জাবের উপনিবেশ হিসেবে আছে বলে সেসব প্রদেশের মানুষেরা বিশ্বাস করেন। অর্থাৎ দেশের বৃহত্তম এলাকা একটি ক্ষুদ্র এলাকার কলোনি হিসেবে আছে, ফলে সেখানে বিনিয়োগের পরিমাণ একেবারেই কম। রাজনৈতিকভাবে সেসব প্রদেশের লোকেরা নিজেদের আর এখন স্বাধীন বলে মনে করে না। কিছু পাকিস্তানিদের মতবাদ ঠিক এরকমই, তোমরা স্বাধীন হয়ে বেঁচে গেছো, আমরা এখনো স্বাধীন হতে পারলাম না। বুঝতে পারছো কি কারণে পাকিস্তান পিছনে রয়েছে বাংলাদেশ থেকে? এসব দেখে পাকিস্তানের আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সমাজবিজ্ঞানী হামজা আলভি বলেছেন, পাকিস্তান রাষ্ট্র হচ্ছে ওভার ডেভেলপ বা অতি বিকশিত। রাষ্ট্রের যা থাকা দরকার তার থেকে অনেক বেশি সামরিক বেসামরিক আমলাতন্ত্রে ভারী হয়ে গেছে। প্রায় 10 লাখ সৈন্য এবং তাদের জন্য দেশের বিরাট সম্পদ প্রতিনিয়ত ব্যয় করতে হচ্ছে। তারা তেমন কোনো উৎপাদনও করে না। আর বাংলাদেশের মাত্র 1.5 লাখ সৈন্য। বাংলাদেশ সরকার যেখানে 9.7% কিছুটা বেশি সামরিক বাহিনীর জন্য ব্যয় করে, সেখানে পাকিস্তানের মোট ব্যয় শুধু সামরিক বাহিনীর পেছনেই 20% কাছাকাছি, যা বাংলাদেশের থেকেও 1 গুণ বেশি। পাকিস্তান তাদের সামরিক বাহিনীর পিছনে যে ব্যয় করে তা অনুসন্ধান করে আন্তর্জাতিক অনেক গণমাধ্যমে দেখেছে তারা অনেক বেশি পরিমাণ ব্যয় করছে। আর এই ব্যয়ের মাধ্যমেই সেই 1970-এর দশকে যে অবকাঠামো গড়ে তোলা হয়েছিল তার উপর ভিত্তি করেই মোট ব্যয় বাড়লেও জিডিপির তুলনায় তা অনেকটাই কমে এসেছে। বর্তমানে পাকিস্তানে সামরিক ব্যয় বাংলাদেশি টাকায় প্রায় 70,000 কোটি টাকা। অর্থনৈতিক দিক থেকে দেখলে প্রথমে মনে পড়বে পাকিস্তানের বিশিষ্ট অর্থনীতিবিদ মাহবুবুল হকের সেই বইটির কথা, যেখানে তিনি দাবি করেছেন উন্নয়ন পরিকল্পনার ক্ষেত্রে পাকিস্তান শুরু থেকেই বিপথে হাঁটছিল। সেখানে তারা 22টি পরিবারের সৃষ্টি করেছিল। অর্থনৈতিকভাবে পাকিস্তান শুরু থেকে পুঁজিবাদ ধরে রাখার প্রচেষ্টা করেছে এবং নৈতিকভাবে সমাজতন্ত্রের ধারা ধরে রাখার চেষ্টা করেনি। পাকিস্তানের রাষ্ট্র আছে কিন্তু নাগরিক নেই। একটা দেশকে এগিয়ে নিয়ে যেতে পারে সে দেশের সাধারণ নাগরিক, যারা একাধারে উৎপাদনকারী এবং ভোক্তা। এক্ষেত্রে নারীদের অনেক ক্ষেত্রেই বঞ্চিত করা হয়। যেমন জেন্ডার প্যারামেটিক্স ইন্ডেক্স অনুযায়ী বাংলাদেশ 153টি দেশের মধ্যে 50তম অবস্থানে অবস্থান করছে, আর পাকিস্তান এই তালিকায় 151তমতে। নারীর শ্রম বাজারে অংশগ্রহণ রয়েছে, সেখানে পাকিস্তানে মাত্র 25%। এখনো সেখানে অনার্কেলিং বিদ্যমান। নারীর অংশগ্রহণে দেশটিতে আরো বিভিন্ন ধরনের ঘোষিত এবং অঘোষিত নানা ধরনের নিষেধাজ্ঞা রয়েছে। পাকিস্তানের সাধারণ মানুষ এমনকি শিক্ষিত ব্যক্তিরাও বলেন যে আমাদের অ্যাটম বম আছে, কিন্তু আমরা তা দিয়ে কি করব? আমরা কি এটি খাবো? দরিদ্র, বেকারত্ব, শিক্ষা, চিকিৎসা, পানি এবং স্যানিটেশন ইত্যাদি সমস্যার সমাধানে তেমন কোনো কার্যকর ব্যবস্থাই নিতে পারেনি সে দেশের সরকারগুলো। পাকিস্তানের এই কাঠামো সংকট থেকে বেরিয়ে আসা এত সহজ নয় বলেও বিশেষজ্ঞরা মনে করেন। বন্ধুরা, এই ছিল 55 বছরে বাংলাদেশ এবং পাকিস্তানের বর্তমান অবস্থান। কেমন লাগলো আমাদের ভিডিওটি? আপনার অনুভূতি জানিয়ে কমেন্ট করতে ভুলবেন না। সো আজকের এই ভিডিওতে আমরা কি বুঝতে পারলাম? বাংলাদেশ থেকে পাকিস্তান কেন অনেক পিছিয়ে, ও তার ভিতরে অনেকগুলো কারণ রয়েছে। আমরা ইতিমধ্যে পেয়েছি, অনেকগুলো দেখেছি, শুনেছি। তাহলে আজকের ভিডিও এখানে শেষ করলাম। দেখা হচ্ছে অন্য একটা ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। জয় হিন্দ।